আরিফ আর তার সহকারী সেলিম। তাদের হাতের ম্লান টর্চের আলো সেই আদিগন্ত অন্ধকারের সাথে বারবার যুদ্ধ করতে করতে হার মানছে। ইস উস্তাদ, আর কত দূর? এই রাক্ষসী বিলের আইল তো সাপের পিঠের মতো পিছলা। এই অন্ধকারে বিলের মাঝখানে দিয়া না আইসা গুইরা আইলে কি এমন ক্ষতি হইতো? পার দিয়া গেলে অন্তত ডরটা তো কম লাগতো। আরে গুইরা আইলে ভোর হইয়া যাইতো। আর তুই তো জানস আমার লগে থাকলে রাইতের বেলা কোনো ডর নাই। এই বিলের নারী ভুরি সব আমার চেনা। শুধু একটা কথা মনে রাখবি, বিলের দিকে ডানে বামে একদম তাকাইবি না। সোজা আমার পিঠের দিকে চাইয়া হাঁটবি, কোনো আওয়াজ কানে নিবি না। উস্তাদ, আওয়াজের কথা কইলেন কেন? আপনি কি কিছু শুনতে পাইতেছেন? মনে হইতেছে হোগলা বনের ভিতর থাইকা কেউ আমার নাম ধইরা ডাকতেছে, খুব হালকা ফিস ফিসানি আওয়াজে। চুপ কর, ওই সব মনের ভুল। এই রাক্ষসী বিল মানুষের মন নিয়ে খেলা করে। তুই যত বেশি ভয় পাবি, বিল তোরে তত বেশি ভয় দেখাইব। ভয় পাইলে কলিজার শক্ত করবি আর পা চালাইয়া হাঁটবি, সামনে বিপদ থাকতে পারে। উস্তাদ, ওই দেখেন বাম দিকের কচুরিপানার জঙ্গল দিয়া একটা নীল মতন আলো বাইসা আসতাছে। ওইটা কি কারো হ্যারিকেন? কেউ কি মাছ বিলে মাছ ধরতাছে? চলেন না দেখা আসি, যদি বড় কোনো কাতলা মাছ পাইয়া যায়। খবরদার সেলিম, ওই দিকে একবারও তাকাবি না। ওইটা মাছ না, ওইটা মরণ, ওইটা আলেয়া। একবার এই আগুনের মায়ায় পড়লে এই বিল আর তোর হাড়গোড় ফেরত দিব না। সোজা আমার পিঠের দিকে তাকা, কদম ফেল। নিশির ডাকের মতো আলেয়া বা ভুতুরে আলো গ্রাম বাংলার আরেক ভয়ঙ্কর ফাঁদ। পচা বিলের গ্যাসে আগুন লেগে এই আলো তৈরি হয় বলে শহরের মানুষ জানলেও গ্রামের মানুষ জানে অন্য কথা। এই আলো হলো রাক্ষসী বিলের লোভী আত্মাদের ফাঁদ। এরা রাতের বেলা দূর থেকে আলোর ইশারা দেয় যে এই আলোকে হ্যারিকেন বা দামি কোনো রত্ন ভেবে ধরতে যায়, সে বিলের চোরাকাদায় ডুবে মরে। হঠাৎ সেলিমের চোখ গেল বাদিকের গভীর বিলের দিকে। ঘন হোগলা পাতার জঙ্গলের ঠিক ওপরে একটা অদ্ভুত নীলচে সবুজ আলো ভাসছে। আলোটা স্থির নয়, যেন কেউ হ্যারিকেন হাতে নিয়ে নাচছে বা ইশারা করছে। উস্তাদ, ও উস্তাদ, খারান একটু, ওই বাম দিকে দেখেন। আরে কি বেকমু, কইছি না ডানে বামে তাকাবি না। আরে না উস্তাদ, ওই হোগলা পাতার জঙ্গলের মধ্যে কে জানি একটা বিশাল বড় নীল রঙের পাথর নিয়ে খাড়াই আছে। পাথরটা থেকে আলো বাইর হইতাছে, মনে হইতাছে কোন রাজার আমলের গুপ্তধন। আরিফ থমকে দাঁড়ালো। সে বিলের দিকে তাকিয়ে ওই নীলচে আলোটা দেখল। আলোটা দেখে তার বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। শোক নাম আফেলিম, ওইটা কোনো রত্ন না, ওইটা আলেয়া, বিলের মরা ভূত। ওরে দেখলে মানুষ রাস্তা ভুইলা বিলের পেটে চইলা যায়। তুই জলদি পা চালা। আরিফ দ্রুত হাঁটা শুরু করলো, কিন্তু সেলিমের চোখ ওই আলোর দিকে আটকে গেছে। নিশির ডাকের ভয় সে ভুলে গেছে, কারণ ওই নীল আলোটা তার মনের ভেতর প্রবল লোভের জন্ম দিয়েছে। আলোটা হঠাৎ করেই দুভাগে ভাগ হয়ে গেল, যেন দুটো বিশাল জলজলে নীল হীরা শূন্যে ভাসছে এবং আস্তে আস্তে বিলের আরো গভীরে সরে যাচ্ছে। আরিফ সামনে হাঁটছে, সে ভাবছে সেলিম তার পেছনেই আছে। তার চোখ ওই নীল আলোর জাদুতে পুরোপুরি আচ্ছন্ন। সে বিড়বিড় করতে শুরু করলো, হ্যাঁ, এত বড় নীল হীরা, ওইটা বেচা দিলে তো আমি শহরের সবচেয়ে বড় লোক হইয়া যাবো। আমার আর পচা মাছ বেচতে হইব না।
আলোটা একটু সামনে এসে যেন সেলিমকে ডাকলো। সেলিম তার হাতের বাঁশের লাঠিটা আইলের উপর ফেলে দিল। সে আর আইল দিয়ে হাঁটল না, সোজা ডান পা বাড়িয়ে দিল বিলের এক হাঁটু সমান কালো কাদার ভেতর। আলেয়ার মায়া বড় অদ্ভুত, সে মানুষের মনের সবচেয়ে গোপন লোভটাকে জাগিয়ে তোলে। সেলিম জানে বিলের কাদা কত গভীর, কিন্তু মোহজালে আটকা পড়ে সে এখন ভাবছে ওই কাদা পার হলেই সে পেয়ে যাবে তার স্বপ্নের নীল হীরা। সেলিম আচ্ছন্নের মতো কাদা ভেঙে বিলের গভীরে এগুতে লাগল। কচুরিপানায় তার পা ভরে যাচ্ছে, কিন্তু সেদিকে তার কোনো হুঁশ নেই। আলোটা একটু একটু করে পেঁচাচ্ছে আর সেলিমকে গভীর চোরাবালির দিকে টেনে নিয়ে যাচ্ছে। আরিফ হঠাৎ বুঝতে পারল তার পেছনের পায়ে হাঁটার শব্দটা আর শোনা যাচ্ছে না। সে টর্চ ঘুরিয়ে পেছনে তাকালো। আইলের ওপর শুধু সেলিমের ফেলে যাওয়া লাঠিটা পড়ে আছে, কিন্তু সেলিম নেই। ইয়া মাবুদ, সেলিম, গড় দপরে আবার কোন বিপদে পা দিলি? আরিফ টর্চের আলো বিলের দিকে ফেলতেই দেখল আইল থেকে প্রায় 20 হাত দূরে সেলিম গলা সমান কচুরিপানার ভিতর দিয়ে হেঁটে যাচ্ছে, আর তার ঠিক 5 হাত সামনে ভাসছে সেই ভয়ঙ্কর নীলচে আলো। আলোটার আকার এখন অনেক বড় হয়ে গেছে। সেলিম, ফিরায়, ওইটা চোরাবালি, আর 2 কদম সামনে গেলেই তুই তলায়া যাবি। কিন্তু সেলিম কিছুই শুনতে পাচ্ছে না। সে এখন চোরাবালির ঠিক কিনারে। আলোটা হঠাৎ থেমে গেল। নীল আলোটার ভেতর থেকে হঠাৎ একটা কঙ্কালের মুখ ভেসে উঠল। কঙ্কালটা সেলিমের দিকে তাকিয়ে বিকট একটা হাসি দিল। সে হাসি শুধু সেলিমই দেখতে পেল। হ্যাঁ, এই হীরা, আমার আমার নীল হীরা। সেলিম চোরাবালির উপর পা রাখল। চোখের পলকে তার হাঁটু পর্যন্ত কাদায় গেঁথে গেল। সে যতই পা তোলার চেষ্টা করছে ততই সে দ্রুত কাদার নিচে তলিয়ে যাচ্ছে। কাদার ঠান্ডা স্পর্শে হঠাৎ তার ঘোর কাটল। চোরাবালির নিয়মই হলো যে যত বাঁচার জন্য ছটফট করবে কাদা তাকে তত দ্রুত গিলে ফেলবে। আলেয়া এই সুযোগটাই নেয়, শিকারকে ভয় দেখিয়ে ছটফট করতে বাধ্য করে, যাতে সে জলদি কাদার নিচে সমাধিত হয়। আরিফ আইলের ওপর সেলিমের ফেলে দেওয়া সেই লম্বা বাঁশের লাঠিটা তুলে নিল। সেই সাবধানে চোরাবালির নিরাপদ সীমানার কাছে গিয়ে লাঠির এক মাথা সেলিমের দিকে বাড়িয়ে দিল। সেলিম, লাঠির মাথাটা শক্ত কইরা ধর, আর নিজের শরীরটা কাদার উপর ভাসাইয়া রাখার চেষ্টা কর। সেলিম কাঁপা কাঁপা হাতে লাঠির মাথাটা ধরতে যাবে, ঠিক সেই মুহূর্তে মাথার উপরে ভাসতে থাকা আলেয়ার আলোটা হঠাৎ নিচে নেমে এলো। সেটা সেলিমের হাত আর লাঠির মাঝখানে এসে দাঁড়ালো। নীল আলোটা থেকে তীব্র একটা ঠান্ডা বাতাস বের হচ্ছে, যা আরিফের টর্চের হলুদ আলোটাকেও কাঁপিয়ে দিচ্ছে। সেলিম, আয় আয়, হীরা নিবি না সেলিম? আয়, এই যে দেখ কত বড় হীরা। আয় সেলিম, আমার কাছ থেকে হীরা নে। আলেয়া নীল আলোটা এবার আরিফের দিকে ধেয়ে আসতে লাগলো। আলোর ভেতরের কঙ্কালের মুখটা আরিফকে ভয় দেখানোর চেষ্টা করছে, কিন্তু আরিফ কাঁচা লোক নয়। সে এক হাতে বাঁশের লাঠিটা ধরে রেখে অন্য হাতে দ্রুত নিজের কোমরে গজে থাকা থলের ভেতরে হাত ঢোকালো। গ্রামের মুরব্বীরা বলে, আলেয়া বা বিলের অশুভ আত্মারা দুনিয়ার কোনো কিছুকে ভয় পায় না, শুধু দুটো জিনিস ছাড়া, আগুনের তাপ আর খাঁটি লোহা। আরিফের থলেতে সবসময় মাছ কাটার একটা পুরনো ধারালো লোহার কাটারি থাকে। আরিফ থলে থেকে সেই চকচকে লোহার কাটারিটা বের করল। সেই এক মুহূর্ত দেরি না করে কাটারির উল্টো পিঠ দিয়ে তার হাতের টর্চের স্টিলের বডিতে ঘষতে শুরু করল।
একটা খচাং করে শব্দ হলো এবং ঘর্ষণের ফলে আগুনের ফুলকি ছিটকে পড়ল সরাসরি সেই নীল আলোটার উপর। খাঁটি লোহার স্পর্শ আর আগুনের ফুলকি নীলচে আলোর উপর পড়তেই একটা বিকট হিসি শব্দ হলো। মনে হলো জ্বলন্ত কড়াইয়ে কেউ এক মগ ঠান্ডা পানি ঢেলে দিয়েছে। আলেয়ার ভেতরের কঙ্কালের বুকটা যন্ত্রণায় কুঁচকে গেল। পুইরা গেল, সব পুইরা গেল। তুই আমার শিকার কাইরা নিলি, আমার শিকার কাইরা নিলি। নীল আলোটা দপ করে নিভে গেল, আর নিভে যাওয়ার সাথে সাথেই একটা পচা দুর্গন্ধযুক্ত কালো ধোঁয়া বিলের উপর ছড়িয়ে পড়ল। আলোটা যেখানে ছিল সেখান থেকে টুপ করে একটা জিনিস সেলিমের ঠিক মুখের সামনে কাদার উপর পড়ল। আলেয়া গায়েব হতেই আরিফ তার হাতের বাঁশের বাঁটটা সেলিমের দিকে ঠেলে দিল। সেলিম দুই হাতে বাঁশটা আঁকড়ে ধরল। আরিফ তার গায়ের সমস্ত শক্তি দিয়ে বাঁশটা পেছনের দিকে টানতে লাগলো। কাদার ভেতর থেকে একটা জোরে প্লাস শব্দ হলো। সেলিমকে যেন মাটি ছাড়তেই চাইছে না, কিন্তু আরিফের জোরালো টানে সেলিম ছিটকে এসে আইলের উপর আছড়ে পড়ল। সেলিম কাদায় মাখামাখি হয়ে আইলের উপর হাঁপাচ্ছে। সে হাঁপাতে হাঁপাতেই একটু আগে কাদার উপর পড়া সেই জিনিসটার দিকে টর্চের আলো ফেলল। যে জিনিসটাকে সেলিম এতক্ষণ বিশাল এক নীল হীরা ভাবছিল, সেটা আসলে একটা শেওলা ধরা পচা মানুষের মাথার খুলি। খুলিটার ভেতর থেকে পচা বিলের গ্যাস বের হচ্ছিল বলেই সেটা নীল আলো ছড়াচ্ছিল। ইয়া আল্লাহ, এইটা তো মরা মানুষের মাথা। আমি এইটার লাইগাই বিলের কাদায় ঝাঁপ দিছিলাম। তোরে আমি 1000 বার কইছি, রাইতের বেলা বিলের মধ্যে চকচকা যাই দেখবি মনে করবি ওইটা জমদুদের চোখ। আজ আইরা লোভ করতে গিয়া আইস তুই সোরাবালিতে নিজের কবর খুইরা ফেলছিলি। উঠ, জলগে এখান থেকে পাসালা। সেলিম আর একটাও শব্দ করল না। সে কাদামাখা শরীর নিয়ে কুলিটার দিক থেকে মুখ ফিরিয়ে আরিফের পেছন পেছন হাঁটতে শুরু করলো। কিরে সেলিম, জোনাকি বোকা দেখা এখনো ডরাস নাকি? উস্তাদ, ডর তো লাগবই। রাইতের বেলা যেই সব আলো মিটমিট করে এইগুলার কোনো বিশ্বাস নাই। জোনাকির আলো হইলেও আমি আর এখন ওইদিকে তাকাই না। আমার চোখের সামনে এখন ওই পচা খুলিটা ভাসে। হ্যাঁ, শিক্ষাটা মনে রাখিস। রাইতের আধারে যেই আলো বিনা কারণে পথ দেখায়, সেই আলো আসলে পথ ভুলাইয়া মরণের দিকে নিয়ে যায়। রাক্ষসী বিলের সেই রাতের পর সেলিম আর কোনোদিন রাতের বেলা বিলের ধারের কাছেও যায়নি। গ্রামের মানুষ এখনো বলে আমাবস্যার রাতে রাক্ষসী বিলের হোগলা পাতার জঙ্গলে মাঝে মাঝে নীলচে আলো নেচে বেড়ায়। লোভী মানুষদের পথ বুলিয়ে গভীর চোরাবালিতে টেনে নেওয়ার জন্য আলেয়া আজও অপেক্ষা করে থাকে।